সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আমি আজকের ক্লাসে গ্রাহামের ব্যাপন সূত্র সংক্রান্ত বিষয়গুলো পড়াবো বলেছিলাম। তার মধ্যে প্রথমে আমাদের জানতে হবে ব্যাপন ও অনুব্যাপন বা নিঃসরণ কি, বা তাদের মধ্যে পার্থক্য। প্রথমেই তোমরা একটু খাতায় লিখে নাও, ব্যাপন হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানে কঠিন, তরল বা কঠিন, তরল বা বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিবর্তিত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলা হয়। একটু খেয়াল করো, আমি বোর্ডে লিখে দিয়েছি, কোন নির্দিষ্ট স্থানে কঠিন, তরল বা বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত সহ পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলা হয়। আর নিঃসরণ হবে বাহ্যিক চাপের প্রভাবে। বাহ্যিক চাপের প্রভাবে কোনো সরু ছিদ্রপথে, বাহ্যিক চাপের প্রভাবে কোনো সরু ছিদ্রপথে গ্যাসীয় পদার্থের সহযোগে বের হওয়ার প্রক্রিয়াকে নিঃসরণ বলা হয়। আমি আবার বলি, বাহ্যিক চাপের প্রভাবে কোন সরু ছিদ্রপথে গ্যাসীয় পদার্থের সজোরে বের হওয়ার প্রক্রিয়াকে নিঃসরণ বলা হয়। সংযুক্ত বটা না দিলেও চলবে। সজোরে বের হওয়ার প্রক্রিয়াকে নিঃসরণ বলা হয়। আমি একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা বোঝাই তোমাদেরকে। যেমন অনেক ছাত্র সাইকেল নিয়ে আমাদের ক্যাম্প পাবলিকে আসো, তখন সেই সময় দেখবে রাস্তায় হয়তো কোনো দুর্ঘটনার কারণে চাকাটি পাংচার হয়। এই চাকার মধ্যে চাকার যে টিউবের ভিতরে থাকে বায়বীয় পদার্থ। কোনো কারণে যদি ওই টিউব প্যারাক বা কোনো কিছুর কারণে ছিদ্র হয়,
তখন হঠাৎ দেখবে একটা প্রকট শব্দে সম্পূর্ণ গ্যাসীয় পদার্থ বের হয়ে যায়। এটি হচ্ছে নিঃসরণের একটি বাস্তব এক্সাম্পল। তো এখানে গ্যাস টিউবের মধ্যে অনেক বেশি চাপে গ্যাসীয় পদার্থ সংরক্ষিত থাকে। সেটি যখন কোনো ছিদ্র পথে বের হয় তখন সজোরে বের হওয়ার কারণে একটা বিকট শব্দ হয়, আর এই প্রক্রিয়াটার নাম হচ্ছে নিঃসরণ। অর্থাৎ নিঃসরণ হলো বাহ্যিক চাপের প্রভাবাধীন একটি প্রক্রিয়া। কিন্তু ব্যাপন হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানে, মানে যে কোনো জায়গায় কঠিন তরল বা বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত সমবাহ পরিব্যক্ত হওয়ার প্রক্রিয়া বলা হয় ব্যাপন। ব্যাপনের এক্সাম্পল হচ্ছে যেমন আমরা যেমন ঘরের মধ্যে কোথাও যেমন এখন আম কাঁঠালের সময় ঘরের এক কর্নারে কাঁঠাল লাগলে দেখবে যদি কাঁঠাল পেকে যায় তাহলে পুরো ঘরের মধ্যে এটা সুগন্ধি ছড়িয়ে পড়ে। তাহলে এই যে কাঁঠালের সুগন্ধটা পুরো ঘরের মধ্যে ছড়িয়ে পড়লো, মানে বায়বীয় মাধ্যমে বায়বীয় পদার্থ, মানে ঘরের বাতাস আছে এটা বায়বীয় মাধ্যম, আর কাঁঠালের যে সুগন্ধ সেটাও একটা বায়বীয় পদার্থ, সুগন্ধি বায়বীয় মাধ্যমে বায়বীয় পদার্থ ছড়িয়ে পড়ে। এটা হচ্ছে ব্যাপন। একইভাবে কোনো ফ্যামিলিতে কেউ যদি ঘরের এক কর্নারে গিয়ে কোনো পারফিউম বা সেন্ট ইউজ করে, তখন দেখা যায় যে পারফিউম বা সেন্ট ঘরের যে কর্নারে ব্যবহার করুক না কেন পুরো ঘরে এটা ছড়িয়ে পড়ে। এক্ষেত্রেও গ্যাসীয় মাধ্যমে গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্তভাবে পরিব্যক্ত হয়। তাহলে এক্ষেত্রেও তোমার এটা একটি ব্যাপন প্রক্রিয়া। আরও একটি প্রক্রিয়া আছে, আরও অনেক প্রক্রিয়া আছে, তার মধ্যে আর একটা প্রক্রিয়া আমি বলি। যেমন সাদা কাপড়ে যদি নীল দেওয়া হয় তখন 1-2 ড্রপ নীল পানিতে দেওয়া হয়, তখন পানিতে দিলে ওই নীলটা কি হয় পুরো কাপড়ের পুরো পানিতে ছড়িয়ে পড়ে আস্তে আস্তে। তো এখানে তরল পদার্থের মধ্যে তরলের পরিব্যক্ত হওয়া, তরলের মধ্যে তরল পদার্থের পরিব্যক্ত হওয়া, সেটাও ব্যাপন প্রক্রিয়া। তাহলে আমরা এই কয়টি প্রক্রিয়া ব্যাপন এবং নিঃসরণের দিক দিয়ে এক্সাম্পল বললাম। তো আমরা ব্যাপন কাকে বলে, নিঃসরণ কাকে বলে দুটি সংজ্ঞা লিখলাম। এরপর আমরা করব গ্রাহামের ব্যাপন সূত্র। ব্যাপন সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্রটা হচ্ছে, একটু লিখে দিই, স্থির চাপে কোনো স্থির চাপে ও তাপমাত্রায় কোনো গ্যাসীয় পদার্থের ব্যাপনের হার তার ব্যাপন হার তার মোলার ভর বা আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এক্ষেত্রে মোলার ভরের জায়গায় আমরা ঘনত্ব, মোলার ভর
বা ঘনত্ব লেখা যায়। তো প্রিয় ছাত্রছাত্রী, একটা জিনিস খেয়াল করো, গ্রামের গ্যাস ব্যবহার সূত্র হচ্ছে স্থির চাপ ও তাপমাত্রায় বা স্থির চাপে ও তাপমাত্রায় কোনো গ্যাসীয় পদার্থের ব্যবহার তার মোলার ভর বা আণবিক ভর, যেটাই বলি মোলার ভর বা আণবিক ভর বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই স্থলে আমি ঘনত্ব, গ্যাসের ঘনত্বের বর্গমূলেরও ব্যস্তানুপাতিক হয়। তাহলে ক্ষেত্রে আমরা এই সূত্রের একটু গাণিতিক ব্যাখ্যা যদি দিতে চাই, তাহলে সুতরাং ব্যবহার R is proportional to 1/√m। সূত্র মতো লিখতে পারি ব্যবহার R equal to 1/√m। mটা হচ্ছে এখানে মোলার ভর বা আণবিক ভর যাই বলি আমরা। তাহলে এখান থেকে যদি এটা লিখতে পারি দুটি ভিন্ন গ্যাসের জন্য পাই R1 equal to K into 1/m1 এবং R2 equal to K into 1/m2। তাহলে সুতরাং R1/R2 equal to হবে একই ইউনিটের ভিতর m2/m1। এই ভাগফলটি এরকম হবে। এবার আরেকটা জিনিস বলি, যদি আণবিক ভরের স্তরে ব্যবহার R is proportional to 1/√m, এই m স্তরে যদি আমরা গ্যাসের ঘনত্ব বের করতাম, তাহলে যদি R is proportional to 1/√d হয়, তখন R equal to K into 1/√d দুটি গ্যাসের জন্য অনুরূপভাবে দুইটি গ্যাসের জন্য R equal to K into 1/√d1 এবং R2 equal to K into 1/√d2। তাহলে সুতরাং R1/R2, অর্থাৎ এক নং সমীকরণকে দুই নং সমীকরণ দ্বারা ভাগ করলে পাবো একইভাবে √d2/d1। তাহলে আমরা যদি এই সমীকরণটিকে 1 নম্বর, এইটিকে 2 নম্বর সমীকরণ ধরি, তাহলে এখানে গ্রামের ব্যবহার সূত্র হতে পাই
R1 by R2 equal 1 by root over M2 by M1 equal to D2 by D1 এই সমীকরণটা লিখতে পারি। তাহলে আমাদের গ্রামের ব্যাপন সূত্রের সাথে গ্যাসের ঘনত্ব এবং আণবিক ভরের একটা সম্পর্ক রয়েছে। তো আমরা গ্রামের ব্যাপন সূত্রের গাণিতিক ব্যাখ্যাতে এইটুকু পর্যন্ত প্রয়োগ করলে হবে। এর পরবর্তীতে যদি কিছু প্রয়োজন হয় পরে দেখাবো। আবার আরেকটি বিষয় একটু গুরুত্ব সহকারে দেখতে হবে। যদিও আমরা আমাদের যে পাঠ্য বই ওখানে গ্রামের ব্যাপন সূত্রের সাথে সময়ের একটা সম্পর্ক আলাদা করে দেখানো হয়নি, আমি একটু বলছি তোমাদেরকে। আবার সময়ের সাথে ব্যাপন হারের ব্যাপন সূত্রের ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে কিরকম, সময় বৃদ্ধি পেলে ব্যাপন হার হ্রাস পায়। তাহলে যেহেতু একটার বিপরীতে অপরটি, তাহলে আমরা সময়ের সাথে ব্যাপন হারের সম্পর্কটি এরকম পাবো R1 বা ইকুয়াল টু T2 বাই T1। আমি আরেকটু ব্যাখ্যা করে দেখাতে পারি। তো এইভাবেও লেখা যায়, জিনিসটাকে বোঝা যায়। তাহলে R1 ইন্টু T1 ইকুয়াল টু R2 ইন্টু T2। তো এখান থেকে বোঝা যায় এই যে R1টি হচ্ছে একটাকে একটা ধ্রুবক ধরলে R1টি T1 ব্যস্তানুপাতিক। এই জন্য মানে সময়ের সাথে ব্যাপন হারের সম্পর্ক হচ্ছে পরস্পর ব্যস্তানুপাতিক। তাই আমরা এই সূত্রটিকে তাহলে সুতরাং চারটি সূত্রকে গ্রামের ব্যাপন সূত্রে একসাথে আনা যায়। সেটা হচ্ছে R1 বাই R2 ইকুয়াল টু root over M2 by M1 equal to root over D2 by D1 equal to T2 by D1। এই গুরুত্বপূর্ণ সম্পর্কটি তোমরা অত্যন্ত গুরুত্বের সাথে মনে রাখবে। এই সম্পর্কটি আমাদের অনেক ক্ষেত্রে গাণিতিক প্রবলেম সলভ করতে প্রয়োজন হবে। এই সম্পর্কটি প্রয়োজন হবে। তো আমার মনে রাখার জন্য একটা বিষয় বলি, R1 বাই R2 মানে শুধু R এ 1T করে হবে, আর 2 সব থাকবে এখানে লবংশে। R1 বাই R2 ইকুয়াল টু রুট ওভার M2 বাই M1 রুট ওভার D2 বাই D1 ইকুয়াল টু T2 বাই T1। এই সম্পর্কটি মনে রাখতে হবে। এই সম্পর্কের সাহায্যে আমরা কিছু গাণিতিক প্রবলেম সলভ করব। তো আমি আজকের ক্লাসে এটুকুই শেষ করছি। আমি আগামী ক্লাসে এই সংক্রান্ত দুই একটি গাণিতিক সমস্যার সমাধান করব এবং সাথে একটি সৃজনশীল প্রশ্নের উত্তর করার চেষ্টা করব। তো তোমাদেরকে আমি আজকে এখানেই শেষ করলাম। আগামী দিন সৃজনশীল প্রশ্ন এবং এটার উপরে দুই একটি গাণিতিক প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।